খুব খুশি লাগছে আর খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ইয়াররিংটা মানে মাঝে মধ্যেই খুলে যায়। সকালবেলাই দেখো না, বিছানায় বসে কানে হাত দিয়েছি, সেফটি পিনটা পেছন থেকে খুলে গেছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকের নতুন ব্লগটা কিন্তু আমি বিছানায় বসেই শুরু করলাম। বিছানায় বসা দেখে কেউ ভেবো না আমি অসুস্থ, না, সকালে একবার উঠে আবার এসে শুয়ে পড়েছি। আর এই দেখো, দেখেছো বুকের সামনেটা একদম লাল চাক হয়ে রয়েছে। আর ওই যে বাসি বিছানায় গা দিয়েছি, এখন যেন শরীরে আলস্যি লাগছে, মনে হচ্ছে না যে উঠি। না, আর বসে থাকলে হবে না, আমাদেরও 2-3 বার তাড়া দেওয়া শুরু হয়ে গেছে। কি গো, কটা বাজে? আরে আমি তো সজাগই রয়েছি, কটা বাজে কি? আমার হাতে মোবাইল, আমি তো দেখতে পাচ্ছি কটা বাজে। দেরি যা হওয়ার হোক, এখন আগে চলো তোমাদের একটু বারান্দার কাছে নিয়ে যাই। যতক্ষণে না রাস্তাটা আমি দেখি বা তোমাদের না দেখাই, ততক্ষণ যেন সকালটা মনে হয় না সকাল। আর এই দেখো, প্রত্যেকটা গাছে পিঙ্ক ফুল ফুটেছে, কি ভালো লাগছে। আমার দোপাটি ফুলের খুব শখ ছিল, আর এইবার দিদি যে কটা গাছ দিয়েছে বেশ পিঙ্ক কালারেই ফুল ফুটছে। গাছে ফুল দেখতে গিয়ে হঠাৎ মনে পড়লো, আরে বেলা তো অনেক হয়েছে, বাবুকে একটা আওয়াজ দিই। দেখি, গতকাল তো ও বিয়েবাড়ি থেকে এসছে অনেক রাত্রে, ঘুমিয়ে নেই তো, তাহলে ওর কাজের অসুবিধা হবে। বাবাই, ফোন দেবো? নিচে আমাদের ছোট কাপ আছে, আর সেই কাপেই ঢেলে চাটা খাওয়া হবে। এই চাটা শ্বশুর শাশুড়ি মার নিচে আছে, তা আমাদের ওর হাতে পাঠিয়ে দিলাম। আর সিঁড়ি দিয়ে নামবে তো, তাই বাটির মধ্যে দিলাম, নাহলে বুঝতেই তো পারছো মানে যদি পড়ে ঠরে যায়। দুভাগের চা হয়ে গেছে, এখন আমাদের চা হচ্ছে। আজকে শ্বশুর শাশুড়ি মা দুজনের নিচে ও চা দিতে গেল না, দুজনেই ভালো আছে। আর দুভাগের চা হয়েছে, বাবা মার চা দিলাম। আর সবার প্রথমে ফার্স্ট আমার গোপালকে দিয়ে নিয়েছি, কেননা চোখ খুলতে পারছিল না। বললাম নেই ছাড়, এখন কাজ করছি, আবার পাওয়া যাচ্ছে মোবাইলে। বাবা সজাগ হয়েছিস তো? এবার যাই, আমাদের চাটা বসানো। আর আমি কি বলবো, গতকাল গুঁড়োটা তুলেছি বলে আমি বলে কীরকম, এই দেখো অ্যালার্জিটা। হ্যাঁ, গতকাল আমি মোবাইলে এডিটিংটা করতে পারিনি, যতবার করি মোবাইল টুক করে চোখের মধ্যে পড়ে যাচ্ছে। সারাদিন তো রেস্ট নিই না। আর এবার মোবাইলটা যখনই এডিটিং করতে গেছি, কারণ কালকে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এসে তারপরে আবার আমাদের ও এসে বসে কথা বলছিল, ব্যাস আর এডিটিংটা হয়নি। যদি ওর সামনে করতে থাকি না, তাহলে বলে কি এই জন্যই তো ঘরে থাকি না, তোমার কাজের অসুবিধা হয়, এই জন্য মোবাইলটাকে সাইডে রেখে দিয়েছি। আমার বলে কি তোমার কাজ হয়ে গেছে মোবাইল? আমি বলছি হ্যাঁ, কারণ দেখো এখন ইম্পর্টেন্ট অনেক কথাবার্তা আছে সামনে, অত বড় কাজ, একটা ছেলের বিয়ে। তা আমি বললাম যে ঠিক আছে, মোবাইলের কাজ হয়ে গেছে। পরে মানে কি বলবো, টুক করে মোবাইলটা চোখে পড়ছে। তারপর ছেলে যখন এসছে, ছেলে বিয়ে বাড়ি গেছিলো, ছেলে বন্ধুর বউ ভাতে গেছে, বিয়েতে গেছিলো বন্ধু, ও গেছিলো, ভাইয়ের ছেলে গেছিলো। তা ছেলে যখন 2:30টার সময় ঘরে এসে বলো, ও মা তুমি এখনও মানে ঘুমাওনি? আমি বললাম না রে বাবা, তখনও মানে ফোন নিয়ে খোঁচাখুচি করছি, কিন্তু ফোন উল্টে আমার ওপর পড়ছে, আমি কাজ ফিনিশিং করতে পারিনি। যার জন্য সকালবেলা উঠেই ভিডিওটা এডিটিং করলাম, চলে এসছে চা দিতে হবে। তা নতুন ব্লগ বন্ধুরা অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শাশুড়ি ডাকাডাকি করছিল, তার নিচে নামতে গিয়েই তখন শুনতে পেলাম শাশুড়ি বলছে যে ফ্রিজে মাছের মাথা এই সমস্তগুলো রয়েছে, একটু বের করে নিও।
ঠিক আছে, বেরোচ্ছে এখন করে নিয়ে যাও। নিচে আবার আসলাম, বাবা বলল যে বৌমা সবজি নিয়ে এসেছি। রাতের বেলা তো আমাদের সবজি আনা হয়। আর ওদিকে মানে শ্বশুরমশাইও দেখো রেডি হয়ে গেছে। তার শাশুড়ি মাও ছিল, কিন্তু এখানটায় ছিল না, বাইরের দিকে গেছিল। শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, দুজনে একসাথেই বেরোবে। তার সবজিগুলো নিয়ে আমি আবার ওপরে চলে আসলাম। তো সবজি আবার গতকাল রাত্রে নিয়ে এসে শাশুড়ি মা বললো ফ্রিজে মাছের মাথা আছে, বের করে নিয়ে আনলাম। ঠিক আছে, আমি এদিকে কাজটা সারি, তারপর বের করব। না, কাজ সেরে বের করতে গেলে প্রবলেম হবে, আইস ছাড়বে না। এক বোন আমাকে কমেন্ট করে বলেছে, সে থাকে শিলচর, বলছে দিদিভাই তেলের প্লাস্টিকের মধ্যে তুমি মাছ রেখে দেবে, তেলের প্লাস্টিকগুলো কেটে তেলটা ঢেলে তার মধ্যে মাছ রাখবে, সহজে আইস হবে না। মনেই থাকে না, গতকাল 2 প্যাকেট তেল কাটলাম, মানে তেলের প্যাকেট কাটলাম, ভুলেই যাই। চলো, অনেক গল্প গুজব হলো, কাজকর্ম তো করি, হ্যাঁ, কাজ ছাড়া তো উপায় নেই। তবে রান্নার তাড়াটা নেই আজকে। শ্বশুর শাশুড়ি দুজনেই রেডি হয়ে বসে আছে, এখনও বেরোয়নি। কোথায় যাচ্ছে আর একটু পরই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছে। আর হচ্ছে এখন ছেলের বিছানাটা তুলে নিচ্ছি। ছেলে এখনও ডাইনিং রুমে আছে, ও মোবাইলে কাজ করছে, এখনও দোকানে যায়নি, ওর বাবা গেছে। কাশি হয়েছে রে বাবু, চা দিলে তো চা মোটে চুমুক দিয়েও খাস না। সমস্যায় চলে এসছে গাড়ি নিয়ে, বাবা রেডি, গাড়ি এই যে চলে এসছে, গাড়ি করেই যাবে। বাবু রেখে দে তো। ও বাবু এখানটা ওই বাবু রাখ ওটা, পিছামাশের থেকে না, বিয়া বাড়িতে আসবে, বিস্কুট টিস্কুট খাবে, চানাচুর খাবে, দেখা যাবে। আস্তে আস্তে যাও। না না, তার এটা আমার ছোট ননদের বর, এটা ওর নিজস্বই গাড়ি। আর শ্বশুর শাশুড়ি তো সকাল থেকে রেডি হয়েছিল, তাই এই গাড়িতে করেই যাবে। আর তোমরা আবার ভেবো না যে গাড়ি করে যাচ্ছে আমার ছোট ননদের বাড়ি, না, ছোট ননদের বাড়ি যাচ্ছে না। ছোট ননদের বর গাড়ি নিয়ে আসছে, ও তো গাড়ি চালায়, তা ও ডাইরেক্ট এখান থেকে বাবা মাকে, কেননা শাশুড়ি এই তো অসুস্থতার থেকে উঠেছে, ডাইরেক্ট এখান থেকে মানে হাওড়া আছে মামা শ্বশুরের বাড়ি, ওখানে যাবে। তারপর ওখান থেকে আন্দুল যাবে, আন্দুলে গেলে 4-5টা রিলেটিভ আছে ওখানে, মানে ওখানে পৌঁছালে 4-5 ঘরের নিমন্ত্রণ করা যাবে। তা ছোটো ননদের আবার নিয়ে যাচ্ছে, ও আবার গাড়ি করে নিয়ে আসবে। বেরিয়ে গেল, লাঠি সাথে করে নিয়ে গেছে, ওই জন্যই নিজেদের গাড়ি করে যাওয়াই ভালো, গাড়ি করেই গেল ওই জন্য। ঠিক আছে, চলো আমার কাজকর্ম এবার ঝটপট করে শুরু করি। বলে তো কিছু বের করেছি, দেখি কতদূর কী করতে পারি। ননদের দোকানটা মুদিখানা, বেশ কয়েকটা কৌটো, খালি কৌটো পাঠিয়ে দিয়েছে, থাক এখানে। আমি মাছটা বের করে রেখে তারপর জল দিয়ে রেখে স্নান করতে যাবো। দেখি মাছ না মাছের মাথা কি বের করি। মাছের মাথাটাও এই বের করলাম, এখানে মাছগুলো রেখেছি শুধু বাবু জনাকে, এখানেও মাছ রয়েছে। আমি ওপরে ফ্রিজে মাছ রাখি না, বাবু চিৎকার করে এখানেই রেখেছি। স্নান করতে যাওয়ার আগেই মাছের মাথাগুলো ধুয়ে ঝুড়িতে রেখে গেলাম, জল ঝরে যায়। আর বললাম না 1 পিস মাছ বের রেখেছি, এই যে ধুয়ে নিলাম, নাহলে কী হয় জানো তো, পুরো মাছের গন্ধ হয়ে যায়। সবজিগুলো বের করে রেখে এখন বাথরুমে ঢুকে যাবো। বাবা বাঁধাকপি, গেছে বছর বাঁধাকপি কেটেছিলাম, তোমাদের খেয়াল আছে তো, বাঁধাকপির মধ্যে পেঁচিয়ে ছিল যে, তাই কাটতে গেলে আগেই ভয় লাগে কেটে। বাবা দেখলেই ভয় লাগে। সকাল থেকে না হলেও কতবার তোমাদের বললাম স্নান করতে যাব,
কিন্তু এখনও যেতে পারলাম না। না, কতগুলো কাঁচা ধোয়া ছিল সেগুলো কেচে দিলাম। ভাবলাম একবার ছাদে যাব, আবার ভাবলাম দূর থাক, এদিকেই হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিই। স্নান করে ঠাকুর ঘরের বাসন নিয়ে চলে আসলাম এইখানে মাজবো বলে। আর লাকি ব্যাম্বু গাছটা এখানে ছিল, সেটাকে আবার ঠিকঠাক করে রোদে দিলাম। আর এই নাইটিটা শীতকালে পরতে কিন্তু খুব আরাম, জানো কেন বলো তো? এই নাইটির কাপড়টা না মোটা, বেশ গাটা গরমও থাকে। এই জন্য দেখবে প্রায় সময় আমি এই নাইটিটাই এখন বেশি পরি। আবার অনেকে হয়তো বলবে একই নাইটি পরা রোজ দেখি, কিছু করার নেই। যেটা পরে মানে ভালো লাগে, সুবিধা হয় কাজকর্ম করতে, সেটাই পরি, বুঝলে তো? হয়তো একই নাইটি পরপর 4 দিনও পরতে পারি। সংসারে কাজকর্ম আর রেগুলার ব্লগ, সেখানে অত মানে এই আজকে এটা পরেছি কালকে এই পোশাকটা পরব না, ওটা না ভাবনা চিন্তা করা যায় না। কি বলো তো, প্রত্যেক দিনের জীবনযাত্রা তো, ঘুম থেকে উঠি ক্যামেরাটা অন করি, ব্যাস এইটুকু। সেখানে একই জামা 2 দিন পরলাম কি 3 দিন পরলাম খেয়ালই থাকে না। লাইলিনের পাপোশগুলো আছে, যাচ্ছি, দাঁড়াও। আজকে আবার ফেরিওয়ালা দাঁড় করিয়েছি, দেখি কি আনা যায়। মিল্টন, এবার মিল্টন নাকি তাহলে লোকালও তো 30 টাকা করে বললে। হ্যাঁ, এই বোতল 6টা কিনলাম এখান থেকে, আর এই যে এই দুটো কিনলাম, আর এইটা কিনলাম ঠাকুর ঘরে ধূপকাঠি খুলে এই বোতলটার মধ্যে রাখবো বলে। সাথে আবার এইটাও কিনলাম, কিন্তু এই মুহূর্তে এটাতে ফেলার মতো পরিস্থিতি না, কেননা সামনে এত বড় একটা খরচ, তার মধ্যে আবার এটাতে ফেলার জন্য আমি এটা রেখেছি। আমাদের বলে এখন রাখতে হবে না, আমি বলছি তুমি এটা তো রেখে দিই, এখন ফেলি আর না ফেলি। আর এইগুলো নাকি, এইগুলো 2 দরজায় 2টো পাতার জন্য কিনলাম। আর এই বোতল গরম মানে শীতকাল না, একটু জল টল বোতলে ভরে রাখলে সবাই খেতে পারবে। গরমকালেও বোতলে ফ্রিজে রাখতে হয়। আর এটা আমি ঠাকুর ঘরের জন্য কিনলাম। দেখো বোতলটা কি করতে কিনেছি, তেল ভরার জন্য না, কিন্তু এই দেখো এটা আমার দিদির বুদ্ধি। দিদির বাড়িতে গিয়ে দেখেছি ও ধূপকাঠি সব খুলে বোতলে রাখে, শেখার তো কোনো শেষ নেই। রান্নাঘরে আসলে তো চিন্তা করতেই হয়। মাছের মাথাগুলো তো ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে স্নান করতে গেছিলাম। মাছের মাথাটা ভাজা বসিয়ে তারপরে এদিকে সবজি টবজিগুলো কাটতে শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, দাঁড়িয়ে থাকবো? চলো, সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো ঠিকঠাক করে গুছিয়ে জায়গাটাকে খালি করছি। রান্নার সময় স্ল্যাবটা বেশ খোলামেলা মানে ফাঁকা থাকলে ভালো লাগে, নাহলে এটা সরাতে গেলে ওটা পড়ে যায়, এই অবস্থাই তো হয়। এবারে খুঁজি দিয়ে করলে মাছের গন্ধ হাতে হয় না। বসে গেলাম বাঁধাকপি কাটতে, আর আমার মুখ নড়ছে কি বলতো, বাটিতে সর্ষের তেল দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছি, মুড়ি গালে দিয়েছি, আর আমাদের ওকে আর ছেলেকে দিলাম ছাতু। তা ভাবলাম বাঁধাকপিটা কি পুরোটা কাটবো নাকি অর্ধেকটা করব, সেটাই ভাবছিলাম। একটা করলা ছিল, সেই করলাটাও কেটে নিলাম। তা না, বাঁধাকপিটা পুরোটাই কেটে নিয়েছি। ভাবলাম যে ভাপ দিয়ে রাখি, সেদ্ধ করে রাখি, যতটা লাগে করবো, আর কিছুটা রেখে দেব। করলাটা ভাজা বসাবো, আর মাছের মাথাগুলো এইটা আলাদা কড়াই বসিয়েছি। মাছের মাথাগুলো যে কড়াইতে ভেজে রেখেছি। আর ছেলের মাছটা
এখনো ভাজিনি, ওটা যখন বসাবো ভেজে একেবারে ওটা ঝোল করবো। ডাল সেদ্ধ বাটিতে বের করে নিয়েছি, করলা ভাজা বসিয়েই যাবো। বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে, ধুতে যাবো মানে ওই দিকে সিঙ্কে একটু বড় জায়গার মধ্যে বাঁধাকপিগুলো ফেলে দেবো। এখানে না এইভাবে সিঙ্কটা তো অসুবিধা হয়, আর ওইদিকে সিঙ্কে ধোয়াধুয়ি করতে বেশ সুবিধা, ডাইরেক্ট এরকম দাঁড়িয়ে ধোয়া যায়। আর এটা না এইরকম করে মেনে করতে হয়, মানে এই স্ল্যাবটার জন্য। স্ল্যাবটা মানে এইদিকে থাকলে ঠিক হতো। এখন ঠিক আর বেঠি করলাটা ভেজে নিই। পাতলা ভেজে দিয়েছি করলা। কতগুলো করলা দেখলে না, এরকম করে ভাজলে কিন্তু করলা দিয়ে ঘি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এই ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি। কি করব বলো তো, এই আলুটা তুলে, ছেলে একটু মাছের মধ্যে আলু দিলে ভালো খায়, এই আলুটা ওই মাছের ঝোলে দিয়ে দেবো। ওই জন্য যে মাখা মাখা করে মাছের ঝোলটা করব। মাথা তো সব ভাজা হয়ে গেছে, করলাগুলো ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটা ভাপ দিয়ে নেব। আমাদের না বাড়ির পেছনে, আমাদের দক্ষিণের জানালাটা দিয়ে তোমাদের দেখিয়েছি, মাটির নিচে যে গাছটা আছে, এই যে এই আলু মানে গাছটা পান পাতার মতো, এবার না খালি ছড়িয়ে উপর দিকে ওঠে। সে কবে শাশুড়ি পেছন থেকে এই আলুগুলো তুলে প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছে। ভাবছি এগুলো কেটে কুটে একটু ধনে পাতা দিয়ে রান্না করে রাখি, কী জানি মা মাছ দিয়ে খাবে কিনা, এর জন্য রেখেছে কিনা। অনেক দিন হয়ে গেল, শুকিয়ে গেছে বাড়ির জিনিস। চলো দেখি কতটুকু কাটতে পারি। এক দেখেছ কেমন শুকিয়ে গেছে, টাটকা ছিল গো। আর বাড়িতে নিজেদের বাড়ির জিনিস শুকিয়ে গেছে। তো বসেছি, জানি না বেলার সাথে কত দূর পারবো, আদৌ কেটে রান্না করতে পারবো। এর মধ্যে যে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, মানে একটু অল্প সেদ্ধ করে নিয়েছি, সেটা আবার একটু ভেজে নিলাম। এক পিস মাছ ভেজে নিলাম আমার গোপালের জন্য, এটা দিয়ে মাছটা রান্না করবো। খাবে শুধু এই মাছের ঝোলটুকু, মাছটা পুরো খাবে না, তাই আলুটা দিলে আলুটা পুরো খাবে, এই জন্য একটা আলু। আর আমার ছেলে যতই নতুন আলু উঠুক, ও পুরোনো আলুটা খেতে পছন্দ করে, নতুন আলু একদমই পছন্দ করে না। আমাদের ঘরে এখনো পর্যন্ত আনা হয়, কারণ আলু খাওয়ার মধ্যে ওই খায়, তার মধ্যে যদি ও পুরোনো আলু না খায়, নতুন আলু না খায়, তাই জন্য কী করবো। বাঁধাকপিটা এখন বসাবো, বাঁধাকপিটা একটু সময় তো লাগবে। গেছে আমার বাবু সোনার মাছ, আর ওর মাছে না একটু ঘি দিয়ে দিতে হয়, ঘি গরম মশলা এইসব না দিলে একদম মাখা মাখা করে এই করলাম। জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। মাছের মাথা দিয়ে যে করছি, জিরে, তেজপাতা আর এলাচ দারচিনি ফোড়নে দিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে আমি খুব কম তরকারি করি, একমাত্র চিকেন আর ডিমেই আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করি। আর বিয়ানের সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল। আমাদের হবু বৌমার ছোটো কাকার ছেলের গতকাল বিয়ে হলো, আর সেই বিয়েতে ওরা বরযাত্রী গেছিল। আমার বাবুরও নিমন্ত্রণ ছিল, কিন্তু বাবু বন্ধুর বিয়ের বরযাত্রী গেছে। আর আমার বাবুর মানে কাকা জ্যাঠা তো নেই, কিন্তু আমাদের মানে হবু বৌমার ওর কিন্তু কাকা জ্যাঠা মানে ওর বাবারা 4 ভাই, তার মধ্যে এখন 3 ভাই মানে রয়েছে, আর 1 ভাই মানে এক্সপায়ার হয়ে গেছে, মানে ওর বড় জেঠু এক্সপায়ার হয়ে গেছে। তা সেই ওই মেয়ের বাড়ি গেছিল, সেখানে বউ কেমন হয়েছে কেমন ওই সমস্ত গল্প করছিলাম। তা এই যে এখন বাঁধাকপিটা বসালাম, আর আমি যখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম বিরিয়ানির দোকানে একটু গান বাজছিল, পরে দেখলাম এডিট করতে গিয়ে প্রচণ্ড গানের আওয়াজ আসছিল। না বিরিয়ানির দোকানে না, পাশের বাড়ি বাজছিল। বিরিয়ানির দোকানে আজকে আর সেরকম গান বাজেনি, কেননা আমার বাবু একটু বকা দিয়েছে।
বলে দেখো সারাক্ষণ এরকম জোরে গান বাজালে সবারই তো কাজকর্ম আছে, আর এত আওয়াজ ভালো লাগে তাই একটু বন্ধ আছে। পাতা না অনেকটা, এই যে এতটা বাঁধাকপিতে দিলে ভালো লাগবে না, রেখে দিলাম কিছুটা। বাঁধাকপি হতে কিন্তু অনেকটা সময় লাগে না। দেখো এক ফোঁটাও জল না, জল প্যাচ প্যাচ করে ওই রকম আমার ভালো লাগে না। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বাবাই বেশি গরম জল ঢালবি না, ঠান্ডা জল দিয়ে স্নান কর। মাঝে মধ্যে শরীরটা একটু ঠান্ডা জল দিয়ে করলে না ভালো লাগবে। সেই আলুগুলো ছোট ছোট আলুগুলো কেটে বসিয়েছি প্রেশার কুকারে, একটা সিটি দিয়ে নেবো। দেখি কি কন্ডিশন, শুকিয়ে গেছিল না, কারেন্টটা কেমন করছে। খুব খুশি লাগছে, আর খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তোমাদের বেশ কদিন ধরেই বলছিলাম যে টেনশন হচ্ছে কি। খুশির খবরটা হলো যে আমাদের যে নতুন অটোটা, যেটা মানে নাম্বারিংয়ের জন্য গাড়িতে রোডে চালাতে পারছে না, সেই অটোটা অ্যাট লাস্ট এই কিছুক্ষণ আগে ওর ফোনে মেসেজ আসলো যে নাম্বারিংটা চলে এসছে। বেশ ভালো লাগে জানো তো, বুঝতেই তো পারছে, মানে একটা নিশ্চিন্ত হলাম। আমি ভাবছিলাম যে কি কোনো প্রবলেম আছে নাকি। আমাদের পরে যে গাড়িটা, সেই গাড়িটার নাম্বার চলে এসেছিলো গতকাল, আর ওটা শোনার পর আমাদের ওর মুখটা তো ছোট হয়ে গেছিলো। আর আমিও বারবার ওকে বলছিলাম কি হলো বলো তো, আমাদের পরে যে গাড়ি তাদের নাম্বার চলে আসলো, আমাদেরটা আসলো না কেন। তা যাক, মানে অটোটা যে নাম্বার চলে এসছে সেটাই হচ্ছে সব থেকে একটা শান্তির ব্যাপার। আর মনটাও বেশ আনন্দ লাগছে যে মা লক্ষ্মীর আশীর্বাদে যে নাম্বারটা চলে এসছে। আর সব কিছুই তো তোমাদের শেয়ার করি, নাম্বার আসছিল না সেটা নিয়ে কদিন বেশ বলছিলাম গাড়িটার নাম্বার হচ্ছে না। আর কালকে জানো দেখলাম যে গাড়িটা মানে এখনও কমপ্লিট করতে পারেনি, তার নাম্বার চলে এসছে। সেই অবস্থায় সে রোডে চালাচ্ছে, তখন কষ্ট লাগে না যে আমরা গাড়িটা কমপ্লিট করে রেখে দিয়েছি, আমাদের গাড়িটা এখনও রোডে চলতে পারছে না। ওহ, একটা নিশ্চিন্ত হলাম। মনে হচ্ছে গায়ে যেন কতটা জোর বেড়ে গেছে। কেননা বুঝতে পারবে না তোমরা যে যেটা দিয়ে আমার ইনকাম, সেটা মানে পুরো বসা ছিল, সেটা অনেকেই বুঝতে পারবে। মানে অনেকেই হয়তো বলবে যে কি এমন। ঠিক আছে, আজকে বিকেলবেলা দেখি মেশোর কাছে যাব, ব্রাহ্মণ মেশোর কাছে গিয়ে পুজোটা দিয়ে নেব অটোটার। যেহেতু সার ছাড়া এই আলুগুলো তো এত ভালো, কি বলবো তোমাদের, মানে আমি একটুখানি ভাত দিয়ে নিয়েছি আর একদম সফট। আর বাঁধাকপিটা এখন এই যে এখানে রয়েছে, কড়াইতে খালি করিনি, মানে বাবা মারটা একটু তুলে রাখবো, রাতে তো চলে আসবে। আর রাতে খায় কিনা কাটার তরকারি, মাছের কাটা দিয়ে তো বাঁধাকপি করা, এটা খাবে। এটা জানি না মাছ দিয়ে খাবে বলে রেখেছে কিলো কিনা, আমি তো করে ফেললাম, শুকিয়ে যাচ্ছিলো ওই জন্য করে নিলাম। আর আমি ধনে পাতা দিয়ে দেবো, একটু ঝোল ঝোল করবো, বেশ ভালো লাগবে এই আলুটা। গাড়ির নাম্বার পেয়েই গাড়ি মানে ইসের থেকে বের করে নাম্বারটা এখন লাগাচ্ছে। সন্ধ্যা দিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। ওই পুরোহিত ব্রাহ্মণ মেশো ওই গাড়িটা পুজো করবে, তাই দেখি কি বলে। মানে মেশো আবার পুজো দিয়ে বেরিয়ে যাবে, এই জন্য আগের থেকে বলে যাই মেশোকে। মন্দিরে এসে মেশোকে সব কিছু জিজ্ঞাসা করে মন্দিরে বসে পড়লাম। আর এই যে আজকে যেহেতু বারের পুজো নেই, তো শুধু মা কালীর পুজোই হবে। তা মেশো যা যা বললো আমাকে আনার কথা, সেগুলো আনা হলো। আর ওই দেখো আমাদের অটোটা আসছে, আর শ্বশুর মশাই শাশুড়ি মা চলে এসেছিলো সন্ধ্যা হওয়ার সাথে সাথে। তা ও আবার গাড়ি করে আসার সময় শাশুড়ি মাকেও সাথে করে এখানে নিয়ে আসলো মন্দিরে। তা এই যে নারকেলটা, আর এমন কি জানো তো, মানে গাড়ির নাম্বারের শেষ শুনে যে ড্রাইভার দাদাটা মানে আমাদের গাড়িটা চালাবে, সেই ড্রাইভার দাদা তো কদিন ধরে তোমাদের তো বলেছি বসা, মানে একটা গাড়ি দিয়ে যেমন আমাদেরও চলে সেরকম যে চালায়,
তারও তো সংসার চলে। সে দাদাকে আমাদেরও খবর পাঠিয়েছে, ওই দাদাটার আবার ফোন নেই, তা ও আবার অন্য ড্রাইভারদের দিয়ে খবর পাঠিয়েছে যে গিয়ে বলো নাম্বার এসছে। শুনেই ওই দাদাটাও চলে এসছে। আর এখন এই যে মিশো মন্দিরে পুজো দিচ্ছে। আর মন্দিরের এখানে আরও মাসিরা সব মানে বয়স্ক যারা ছিল সব ছিল মন্দিরের সামনে। আর এই যে শাশুড়ি মাও সিঁড়িতে বসা। তা ভালো হলো আমাদের অটোটা মানে সবার সামনে। ওই যে দাদাটা দাঁড়িয়ে আছে, মানে ওনারও তো খুশি যে কালকে থেকে উনি গাড়িটা চালাতে পারবে। তা যেহেতু এতদিন তো গাড়িটা তো কমপ্লিট হয়ে গেছিলো আমাদের, কিন্তু যেহেতু নাম্বার আসেনি তা ততদিনে ও বললো যে নাম্বার আসলে তখনই পুজো দিয়ে গাড়িটা রোডে মানে কালকে থেকে রোডে চলবে, বুঝলে তো, প্যাসেঞ্জার নিয়ে চলতে পারবে। তা এই যে এখানে মেশো ব্রাহ্মণ মেশো খুব সুন্দর করে পুজো করে দিল। আর বললাম তো মন্দিরে সবাই ছিল আশেপাশে সব, আর আমি নিখুঁতভাবে ক্যামেরা করে যাচ্ছি যে আমাদের লক্ষ্মী পুজো হচ্ছে। সত্যি এটা তো আমাদের কাছে লক্ষ্মী। আর দেখো খুব সুন্দর করেই মেশো পুজো করলো। আমার আর দূরে যেতে হলো না, বাড়ির কাছেই মন্দির, ভগবান সব জায়গায় তো বিরাজমান। আর তাই এখানেই মায়ের সামনে চোখের সামনেই পুজোটা করানো হলো। এদিকে মাসিরা সব বসে বলছে প্রসাদ খাওয়া হবে। আমি আবার এক বাক্স লাড্ডু কিনে মন্দিরে দিয়েছিলাম। মেশো সেটা মা কালীকে আগে ভোগে দিয়ে নিয়েছে, তারপর ওখান থেকেই সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। তারপরে এখানে যে নারকেলটা ফাটানো হয়েছে সেই প্রসাদও সবাই মোটামুটি যারা ছিল ওখানে ভালো লাগলো, জানো তো। এই যে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যে ক্যামেরাটা ঘুরিয়ে তাদের একটু ভিডিও করব সেটা আর করিনি। তাদের কথার আওয়াজ পেয়েছো নিশ্চয়ই, কি আমি এক মনে আমাদের লক্ষ্মীর পুজোটা দেখছি। আর আমাদের ও দাঁড়িয়ে আছে আর লেবু দিয়ে দিল, জানো, চাকার নিচে লেবু দিয়ে দিল। কি হয়েছে? ওদিকে যাওয়ার সময় এবার এখানে এসে খুঁজে আবার আমি আমার মনে ছিলাম, কিন্তু ওই এদিকটা মনে আসছে। পট্টির কাজ হচ্ছে না, মার্বেল বসানো হয়ে গেছে। ও এটা ওই যে ওইখানে মাটির এসেতে তুলসী গাছের ওইখানটায় দিও। আরে মন্দিরের পাশে যারা বয়স্করা বসেছিলেন তারা সবাই বললেন খুব ভালো, মানে একটা বাড়িতেই নারকেলটা ফেটে গেছে আর নারকেলটাও খুব ভালো হয়েছে। কিন্তু জানো তো, পুজো দেওয়ার পর সাথে সাথে আমাদেরও আর দেরি করলো না। ও তখনই বলল কি, না আর আমি গাড়ি বসিয়ে রাখবো না। আমি আর শাশুড়ি মা বাড়ি চলে আসলাম, আর ও অটো নিয়ে চলে গেল ভাড়া খাটতে। বললো না আমি অটো পেয়েছি। মানে কটা দিন সন্ধ্যার পর ও যে বাড়ি ছিল, কতটা যে ওর মানে অস্বস্তি লাগতো। ও সন্ধ্যার পর ওর গাড়ি না চালালে ওর ভালো লাগে না। আর সেই গাড়ি আজকে একেবারে হাতে পেয়ে গেছে। ও গাড়ি চালাতে চলে গেল, আর ওখানে সবাইকে প্রসাদ দিয়ে আমরাও বাড়ি চলে আসলাম।